আমি নেপালে আছি না ইন্ডিয়া আছি না দুবাই আছি, এত কিছু খোঁজ নেওয়ার তো কোনো দরকার নাই। আমি যেখানে দেখি ভালো আছি। তোর হামলা করছস, পিছিয়ে পিছিয়ে আইস না, মানে ফলো করিস না, আমার ফলো করলে সমস্যা হইব। কি সমস্যা তোদের? হ্যাঁ, মানে শিক্ষা হয় নাই তোদের? 14 পুরুষ আমার নাম মনে মনে রাখবো, 14 পুরুষ আমার বলবো না। ভাই খেলা জমে উঠছে, খেলা জমে উঠছে, বুঝছেন? খেলা জমে উঠছে। ভারতের হাই কমিশন তো এই হাসনাত আবদুল্লার মতো ছেলেরা, মাহফুজ আলমের মতো ছেলেরা যখন এই কথা বলে, যে এখন যে ভারত যদি এখন একের পর এক বাম্বু দেওয়া শুরু করে, যে মুহূর্তে আপনারা গিয়ে ভারত হাই কমিশন দখল করতেছেন, বুঝছেন? তো ওই কোনো ধরনের সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া ছাড়া, এই সরকার কোনোভাবে ঘোষণা দেওয়া ছাড়া সেনাবাহিনীর সদস্যকে সেনাবাহিনী প্রথম ওয়াকার জমা আস্তে আস্তে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, নাকি সকলকে একেবারে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে? আমরা কিন্তু এখন মাঠের মধ্যে সেনাবাহিনীকে আগের মতো অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি না, কোনো ধরনের তৎপরতা। আওয়ামী লীগের ভয়ে জামাত ইসলামী, বিএনপি এই ডক্টরগণ তটস্থ হয়ে আছে। কেউ কেউ ইউনূস সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস তার এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে, গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, এমন মন্তব্য করা হচ্ছে। নোবেল বিজয়ী অধ্যাপক তিনি নিজেও কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা। 15 তারিখে হাসনাত আবদুল্লার শহীদ মিনারে দেয়া ওই বক্তব্যটাই ভারত সিরিয়াসলি নিয়েছে এবং ভারত এটাকে ভালোভাবে নেয়নি। ভারত সেই ব্যাপারটাকেই বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে খুব একটা ভালো কথা বলেনি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমি নেপালে আছি না ইন্ডিয়া আছি না দুবাই আছি, এত কিছু খোঁজ নেওয়ার তো কোনো দরকার নাই। আমি যেখানে দেখি ভালো আছি। তোর হামলা করছস, হাজিরা দেবো, জেল কাটবো, শেষ খালাস। পিছিয়ে পিছিয়ে আইস না, মানে ফলো করিস না, আমার ফলো করলে সমস্যা হইব। একদম সাবধান। আমি কয়েছি তোকে জেনে লাভ নাই। আমি মনে করেন বাড়িতে আছি, আমি দেবিদ্দারি আছি, মনে করেন কুমিল্লা বা ঢাকায়। তোদের সমস্যা কি? খোঁজ খবর নেস কেন মানুষের কাছে? কেন মানুষের জায়গায় জড়ি কয়ে আছে? কি সমস্যা তোদের? হ্যাঁ, মানে শিক্ষা হয় নাই তোদের? 14 পুরুষ আমার নাম মনে রাখবো, 14 পুরুষ আমার বলবো না। বেশি বেশি উড়িস না। যেখানে আসো তোরা যা মঞ্চে থাকবো, রাকাম দুকাম বালাকাম সব মঞ্চে কর, তোর কাছে বাধা দেবো না। দয়া করে আমার ফলো করিস, আমার বিশ্বাস না। আমার নাম মতো শান্তি মতো থাকতে থাকবে। তো ভাই খেলা জমে উঠছে, খেলা জমে উঠছে, বুঝছেন? খেলা জমে উঠছে। ভারতের হাই কমিশন তো যত রকম ভিসা আছে, স্টুডেন্ট ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, যে ভিসা হোক, বুঝছেন, সব তো বন্ধ করে দিয়েছে, সব তো বন্ধ করে দিয়েছে। শুধু তাই না, ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে, তো সেই হাই কমিশনারে ডাকাইছে পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনারকে ডাকাইছে, যেখানে নয়াদিল্লিতে আছে। ডাইকা বলছে যে বাংলাদেশের যে বর্তমানে আইন শৃঙ্খলা, তোমরা কথায় কথায় ভারতীয় দূতাবাস উড়িয়ে দিবা, ভারতের 7 সিস্টার খায় ভালেবা, এগুলো যে বলতেছ, এগুলো তো আমরা টলারেট করতে পারতেছি না। আমি যেটা বলতেছেন এক্স্যাক্টলি এগুলোই বলছে, আপনারা গিয়ে দেখে নিউজে, বুঝছেন, ইংলিশে লেখা আছে, দেখে নিয়ে। তো আমরা তো এগুলো টলারেট করতে পারতেছি না। তোমরা খালি কথায় কথায় ভারতীয় দূতাবাস উড়িয়ে দিবা, 7 সিস্টার খেয়ে ফেলেবা, তারপরে বিচ্ছিন্নতাবাদী এই যে পার্টিসিপিস্টি যারা, স্যাপারিস্টি যারা রয়েছে হিসেব ওই 7 সিস্টার ওদিকে, তাদেরকে তুমি আশ্রয় দিবা, তাদেরকে তোমরা অস্ত্রশস্ত্র দিবা, তো তারা যাতে যুদ্ধ করে এই 7 সিস্টার ভারতের মেইনল্যান্ড থেকে এটাকে আলাদা করে। তো এগুলো তো টলারেট করা যায় না। তোমাদের সিরিয়াসভাবে বলতেছি, তোমরা এগুলো হয়ে যাও, তোমরা নিজেদেরকে কারেকশন করো। এখন যদি কোনো ইউটিউবার, কোনো ভুয়া বক্কর ইউটিউবার বা যেই হোক না কেন, এগুলো যদি বলতে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু এই হাসনাত আবদুল্লার মতো ছেলেরা, মাহফুজ আলমের মতো ছেলেরা যখন এই কথা বলে, যারা কিনা পরবর্তী সংসদ নির্বাচনে বাংলাদেশের সাংসদ হওয়ার একটা বিরাট চান্স রয়েছে, ইভেন মন্ত্রী, উপমন্ত্রী, খোদা না করুক প্রধানমন্ত্রী না হয়ে যায়, বুঝছেন, এই ধরনের একটা চান্স রয়েছে। তো এই পরিস্থিতিতে এই ধরনের লোকগুলো, নির্বাচন আছে মাত্র হলো 2 মাস বাকি, তো এই লোকগুলো যখন এগুলো বলে, এগুলো তো সিরিয়াস না নেওয়ার কোনো কারণে। আমরা ভারতের জনগণ, ভারতের সরকার এটা নিয়ে কনসার্ন এবং উদ্বিগ্ন। এটা হলো ডিপ্লোম্যাটিক ভাষা। তো এখন ভারতের কাছে ওই যে হলো মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন হলো না কয়েকদিন আগে, 2 দিনও তো হয়নি, মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, ওই যে হাদির ঘটনাকে কেন্দ্র করে। তো এখন আমাদের দাবি, ইউটিউবারদের দাবি, কিছু সাংবাদিকদের দাবি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে কিছু বলা হয়নি যে হাদির যে হত্যাকারী রয়েছে, মানে হত্যা চেষ্টাকারী রয়েছে, সে কি সত্যি ভারতে কিনা, আসামের ওই জায়গা দিয়ে ওই জায়গায় আছে কিনা, দেখছেন না, ওই যে আমাদের জুলকান্ডাইন সাহের ভাই তো এটি বলছে। তো এই সংবাদের উপর ভিত্তি করে তো বাংলাদেশে যে আছে, আমাদের ইনকলাব মঞ্চের ভাইয়েরা আছে, প্লাস জুলাই যোদ্ধারা আছে, তারা তো হট্টগোল শুরু করছে। তো এখন খেয়াল করে দেখেন, শুধু হট্টগোল একটু না, এখন হট্টগোল হলো, আমার একটা জিনিস লজিকে মেলে না, মানে আমাদেরও ভাই কিছু ভুল আছে। তো এই যে আপনারা ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে গেছেন, ইন্ডিয়ার সাথে কি বাংলাদেশের যুদ্ধ লাগছে? উত্তর হলো না। এখন ইন্ডিয়া ছাড়া কি বাংলাদেশ আগে বাড়তে পারবে? এইটার উত্তর হলো না। কারণ যে দেশ কিনা বাংলাদেশের পানিকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশে আলু, পেঁয়াজ, গোস্ত, মাংস, চাউলকে নিয়ন্ত্রণ করে, সেই দেশের সাথে ভুলেও কোনো দেশ এইভাবে পায়ে পা দিয়ে পা লাগিয়ে এই ধরনের
এই ধরনের ঝামেলা পাকাবে না, হওয়া উচিত না, কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক করে না, যদি না সেটার ভিতরে কারো কোনো ব্যক্তিগত কোনো দলের গভীর একটা স্বার্থ না থেকে থাকে, ক্ষমতা লোভ, পয়সা করে লুটপাট, এই ক্লিয়ার, এছাড়া আর কি। কিন্তু দেশের জাতীয় স্বার্থের দিক দিয়ে যদি চিন্তা করেন, একদম হক হালালি আমি কথা বলতে বকেন, যারা আপনারা ভারত বিদ্বেষী ইচ্ছা মতো তো বকবেন, ভাই তোদের ভালোর জন্য করতেছে। তোরা যখন খায় মরবি, ওই পানিতে মরবি, খায় না খায় মরবি, বুঝছো, তো করবেন হলো আপনারা। আমি আমেরিকাতে থাকি, আমার বউ বাচ্চা কাচ্চা দিকে থাকে না, ইলিয়াস পিনে গিয়ে আরও থাকে না, আমরা খালি উস্কে দেবো, চাইলে ভিডিওতে আমি তোমাদের উস্কে দিতে পারি, যাও যাও। ভারতীয় হাইকমিশন খালি বন্ধ ঘোষণা করছে কেন? ভারতীয় হাইকমিশনার ভিসা বন্ধ করছে কেন? ভারতীয় হাইকমিশন বাংলাদেশে উড়ে দাও, ঢাকা শহর থেকে একেবারে খুরচুন দিয়ে তুই লেটার উড়ে লয়ে যাও, উড়ে লয়ে যাও একদম। ওই ভিডিও যদি করতাম না, হাত তালি যদি জর্জ ভাই কামি করছে, আপকা বেটা জর্জ ভাই ভারত বিরোধী কি একটা ভিডিও নিয়ে বানাইছেন না, আরে ভাই কিসমত আপনাদের খারাপ হবে, কিসমত আপনাদের খারাপ হবে। তো এখন যাই হোক, ভারতের প্রশংসা আমি করতেছি না, কোনো কিছু না, যেটা সত্য সেটাই বলতেছি। বারবার আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে ভারতের সাথে আপনারা যেভাবেই পারেন বন্ধুত্ব রাখেন, আর ভারতের সাথে যদি বন্ধুত্ব না রাখেন বিপদ আমাদের। এর কারণ হলো বাংলাদেশ এমন একটা অদ্ভুত রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে, যে কিনা তার পাশের দেশের সাথে এত গ্যাঞ্জাম করে, ঝগড়া বিবাদ করে, পা লাগায়, ঝগড়া করে, সারাদিন ধরে সেই দেশদ্রোহী কথাবার্তা বলে, ওই 7 সিস্টার খেয়ে ফেলাম, এই খেয়ে ফেলাম, সেই ফেলাম, তারপরে লাশের বদলে লাশ ফেলাম, উড়ে দেবো, ধুয়ে দেবো, হ্যান করুন ত্যান করুন, বুঝছেন, এমন একটা অদ্ভুত দেশ। অথচ সেই দেশে আবার সেই দেশের উপর 90% নির্ভরশীল শুধুমাত্র খাদ্য এবং পানির উপর। এইটা কি হয় নাকি? এটা মিললো নাকি কোনোভাবে? আমার তো মাথায় ঢুকে না, কেমনি এটার হিসেব কিতাব মিলাইবেন। তো এখন যাই হোক, এই যে আমরা যে গেছি ভারতীয় হাইকমিশন ঘেরাও করার জন্য, কার কথাতে গেছে? জুলকারনাইন সাহেবের কথাতে গেছে। সে বলছে সে ভারতে আছে। এখন ভারতের হাইকমিশনের তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের হাইকমিশনার নয়াদিল্লিতে, তারা তো ডাকায় বলছে যে তোমরা যে এইগুলো প্রচার করতেছো, আমাদের ভারতীয় হাইকমিশনার ঘেরাও করতে গেছো, শুধু তাই না, গত 1 মাসে বাংলাদেশে 100টা লাশ পড়ছে। গত 1 মাসে 100টার উপর এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা গেছে, পানিতে ভাসতে দেখা গেছে, আর পত্রপত্রিকা প্রত্যেকদিন খুলে 2-4টা খুন তো আসেই, বুঝছেন। তো 100-র উপরে শুধুমাত্র এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খালি মারা ধরো কাটাকাটিতে। এখন ভারতীয় হাইকমিশনে যে 20 জন 50 জন ভারতীয় নাগরিক রয়েছে, তো তারা তো তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য একটু চিন্তিত হবে, নিরাপত্তার জন্য চিন্তিত হবে। এখন ভারতের 7 সিস্টার না হয় আমরা খাইতে পারলাম না, কিন্তু ভারতীয় হাইকমিশনে গিয়ে 2-4টা যদি ধরেই না আপনারা উড়াধুরা করেন, বুঝছেন, এটা তো ভাই অবাস্তব কোনো কথা না, হইতেই পারে। কারণ যে ধরনের অ্যাগ্রেসিভ অবস্থা দেখতেছি, তো এটা তো সেটাই মনে হয়। তো এখন এটি ভারত হাইকমিশনার বলছে যে তোমাদের কাছে প্রমাণ কি? এই হত্যা চেষ্টাকারী যে ভারতে আইসে, প্রমাণটা কি? প্রমাণটা তো দাও, কি প্রমাণ আছে রাষ্ট্রের পক্ষ থেকে? তো এখন রাষ্ট্র তো আর জুলকারনাইন সাহেবের মতো কথা বলতে পারে না, রাষ্ট্র তো আর ইউটিউবারদের মতো কথা বলতে পারে না। রাষ্ট্র কথা বলতে হলে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। তো সেই বেচারা গিয়া সরি বলেছে যে ভাই আসলে আমার নিজের কাছেও নাই। আমাদের আমাদের এই যে হাইকমিশন যে আছে দিল্লিতে, সে নিজে গিয়ে বলেছে যে আসলে আমাদের দেওয়ার মতো কিছু নেই, এগুলি ভাই আমরা কিছু বলিও নি, আমাদের সরকারি কোনো প্রজ্ঞাপনও নাই, স্টেটমেন্ট নেই, কিছুই নেই, আমরা এগুলো ইনভেস্টিগেশন করতেছে। এখন ভারতে আছে না, সে বার্মায় আছে না, শ্রীলঙ্কা, আমরা এটা জানিও না, জানার পর আমি তোমাদেরকে বলতে পারবো। অর্থ তো জানানোর আগেই আপনারা ভারত হাইকমিশনার ঘেরাও হয়ে গেছে, দিছে ভিসা বন্ধ করে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, সেটা ব্রাক করে না, যারা আপনারা এই হাসান ভাইকে ভালোবাসেন, মাহফুজ ভাইকে ভালোবাসেন, আমিও তার সাপোর্টার ফলোয়ার, বুঝছেন, কিন্তু অন্যায়কে অন্যায় বলতে হইব। আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু সাইদে যে হত্যাকাণ্ডটা, এটা কিন্তু মানে অ্যাটম বোমার মতো বাস্ট হয়েছিল। সাইদ হত্যাকাণ্ডটা হওয়ার পর কিন্তু বাংলাদেশের এমন কোনো শ্রেণীর, বাংলাদেশের ঘরে ঘরে যত পোলাপান ছিল সবাই রাস্তা নেমে সেই সাইদ হত্যাকাণ্ডের পরে, কারণ এটা সবার বিবেকে লাগছে। তো এখন এরকম একটা হত্যাকাণ্ডের সাথে হয়তো বা আমাদের এই জুলাই যোদ্ধারা, আগে প্রিভিয়াস জুলাই যোদ্ধারা আর কি, বুঝছেন, তো তারা হয়তো চিন্তা ভাবনা করতেছে যে হাতি তো গুলি খেয়েছে, তো মরে তো নেই, কিন্তু অবস্থা তো সিরিয়াস। এক কাজ করি যে এইটাকে তো সাইদের সাথে একটা মিলঝিল করে, আগে যে প্ল্যান ছিল ওইটার মতো একটা মিলঝিল করে একটা ইস্যু দাঁড় করে দিই, এবং ইস্যুটা কি ভারত বিরোধী ইস্যু। এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝুক আর নাই বুঝুক, এই ভারত বিরোধী ইস্যুটাকে কেন জানি আপনারা সাপোর্ট করেন, এবং অনলাইনে এরা খুবই অ্যাক্টিভ। ভারত বিরোধী সাপোর্টাররা অনলাইনে খুবই অ্যাক্টিভ, তো থাকেন অ্যাক্টিভ, ভালো কথা। বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে আমার মনে না মানে সংখ্যা দেখতে একটু বেশি হবে, কিন্তু জাস্ট গিভ মি 2 মিনিটস, কিন্তু তারা কিন্তু অনলাইনে অনেক অ্যাক্টিভ, বুঝছেন, অনলাইনে অনেক অ্যাক্টিভ। তো এখন খেয়াল করে দেখেন, তারা হয়তো ভাবছে যে এই যে ওই হাতি গুলি খাইছে, ভারতে গিয়ে পলায় রয়েছে সেই হত্যা চেষ্টাকারী, ওই ফয়সালের কথা বলতেছে। এখন যদি তারা কোনো মতে এই ইস্যুটাকে কেন্দ্র করে ভারতের উপর দিতে পারে, এবং ভারত এই হত্যা চেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে, তাহলে বাংলাদেশ হয়তো আবু সাইদ হত্যাকাণ্ডের সময় যে ঘটনাটা ঘটছিল, সারা বাংলাদেশ উত্তাল হয়ে যাব। তারপরে ভারত বিরোধী একটা কঠিন আন্দোলন শুরু হইব, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইব, এবং ওই মানে কি বলে এই বোকাশোকা এই বোকাশোকা মানুষদের ভোট নিয়ে তারা পার্লামেন্টে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। হয়তো এই ধরনের একটা প্ল্যান হতে পারে। নাইলে হাতের এই হত্যাকাণ্ডের চেষ্টাটা তো সরকারের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। 2-4টা ইউটিউবারের কথা গিয়া ভারতীয় হাইকমিশন ঘেরার মতো তো আমি তো কোনো লজিক দেখি না। এখন যে ভারত যদি এখন একের পর এক বাম্বু দেওয়া শুরু করে, যে মুহূর্তে আপনারা গিয়া ভারত হাইকমিশন দখল করতেছেন, বুঝছেন, তো ওই মুহূর্তে ভারত থেকে টনে চাল আসতেছে, ট্রাকে চালাইতেছে, বুঝছেন, পেঁয়াজ আইতেছে, চাল আইতেছে, গোস্ত আইতেছে, ওদিক দিয়ে খাইবেন, আরেক দিক থেকে ভারতীয় হাইকমিশন ঘেরাও করবেন। পৃথিবীর ইতিহাসে আসতে দেবে এরকম, আমি জানি। এই ভিডিওটা আপনারা লাইকও করবেন না, শেয়ার করবেন না ভাই, কিন্তু ভাই ভারতের সাথে এইসব করতে গেলে, বুঝছেন, হ্যাঁ ভারতের জন্য বিপদ, আমাদের জন্য আরও বড় বিপদ, বুঝছেন। তো দুই দেশের
একে অপরের বন্ধু হয়ে থাকাটাই হলো বেটার। আসলে আমাদের দুই দেশের জনগণের মধ্যে খুব একটা সমস্যা নেই, অল্প কিছু পলিটিশিয়ানদের কারণে কিছু ছেঁচড়াপ্লাপানদের কারণে আজকে আমাদের এই বিপদের ভিতরে ফেলাইছে। তার মানে 1 মাস আগে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছিল আমরা আমাদের সেনাবাহিনীর সদস্যকে আস্তে আস্তে করে সকলকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব। প্রথমে 15,000 সৈন্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব, তারপর আস্তে আস্তে সকল সৈন্যকে আমরা ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব। তাহলে কি কোনো ধরনের সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া ছাড়া, এই সরকার কোনোভাবে ঘোষণা দেওয়া ছাড়া সেনাবাহিনীর সদস্যকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আস্তে আস্তে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, নাকি সকলকে একেবারে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে? আমরা কিন্তু এখন মাঠের মধ্যে সেনাবাহিনীকে আগের মতো অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি না, কোনো ধরনের তৎপরতা নেই। এবং পুলিশ বাহিনীও কিন্তু কোনো ধরনের ভরসা পাচ্ছে না, তারা কিন্তু খুবই নিষ্ক্রিয়। কারণ সেনাবাহিনী এতদিন মাঠে থাকার কারণে পুলিশ বাহিনী একটা ভরসা পেত এবং সাহস দেখিয়ে অনেক কাজ করতে পারত। সরকার কেন এই প্ল্যানিং করলো যে সেনাবাহিনীর অনেক সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে, সেটা কেন প্রচার করলো না? সেটা প্রচার না করার মেইন কারণ হচ্ছে যাতে সন্ত্রাসীরা ভয় পায় এখনো সেনাবাহিনী আছে, যাতে আওয়ামী লীগের কর্মীরা মাঠে নামতে ভয় পায় এখনো সেনাবাহিনী আছে, মানে মনের মধ্যে সকলের এখনো যাতে ভয়টা থাকে, সেই কারণে সেনাবাহিনীকে যে আস্তে আস্তে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বা সেনাবাহিনী যে আস্তে আস্তে মাঠ থেকে উঠে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে জনগণকে বুঝতে না দেওয়া, সন্ত্রাসীদেরকে বুঝতে না দেওয়া। আরে ভাই, সন্ত্রাসীরাও চোদুনা, এই সাধারণ জনগণও চোদুনা। আর সেনাবাহিনীকে আজীবন মাঠে রেখে সন্ত্রাসীদেরকে দমন করতে পারবেন না, এবং যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা অনিয়ম এবং সন্ত্রাসী কার্যকলাপ, বিভিন্ন ধরনের কার্যকলাপ করবে, তাদেরকেও দমন করতে পারবেন না। দমন করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে এবং পুলিশকে ভরসা দিতে হবে যে তোমরা তোমাদের মতো করে কাজ করো, আমরা কোনো রকম হস্তক্ষেপ করবো না, যত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তার করো এবং নির্বাচনের পরিবেশটা তোমরা তৈরি করো। আপনারা পুলিশকে সে খুললাম একটা ছুট দেন, দেখবেন পুলিশ সকল কিছু নিয়ন্ত্রণ করে ফেলবে, সেনাবাহিনী ছাড়াও। এখন মাঠে অ্যাক্টিভলি সেনাবাহিনী নিয়ে পুলিশ নিষ্ক্রিয়, কি নির্বাচন দিবেন আপনারা? নির্বাচনের দিন বলতেছেন সেনাবাহিনী থাকবে, কিন্তু কেন্দ্রের মধ্যে সেনাবাহিনী থাকবে না, আরো আধা কিলোমিটার দূরে সেনাবাহিনী ক্যাম্প করে থাকবে। এভাবে করে কত যে হত্যা হবে প্রত্যেকটা কেন্দ্রে, আপনারা সেটা ধারণা করতে পারেন? অলরেডি নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামী এবং বিএনপি সংঘর্ষ করে প্রতিদিন 30 জন 40 জন করে আহত হচ্ছে, এক দুজন করে মারা যাচ্ছে। ওগুলো বিভিন্ন প্রত্যন্ত গ্রামে হওয়ার কারণে অনেক বেশি নিউজে আসতেছে না, তারা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, সে কারণে নিউজে আসতেছে না। কিন্তু এরকম হাদির মতো অনেক হাদি ডেইলি মারা যাচ্ছে বিএনপি এবং জামাতের সংঘর্ষে। আর আমাদের যিনি নির্বাচন প্রধান কমিশন, তিনি বলতেছে এগুলো সকল কিছু বিচ্ছিন্ন ঘটনা। এর আগেও কিবরিয়া সাহেবের মতো লোক মারা গিয়েছে নির্বাচনের টাইমে, আরো আহসানুল্লাহ মাস্টারের উদাহরণ দিচ্ছে। মানে একটা দিয়ে আরেকটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। বাংলাদেশে যে শুধু নির্বাচনের ব্যাপার ছাড়াও বাংলাদেশে ডেইলি কতজন মানুষ মারা যাচ্ছে তারও কোনো হিসাব নাই, কোনো কিছু মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না। আমরা সাধারণ মানুষ ভিডিও করার ফলে যে সকল ভিডিও হয় সেগুলোর মাধ্যমে আমরা মিডিয়াতে কিছু জানতে পারি। তাছাড়া 64টা জেলার মধ্যে এত ভয়াবহ পরিস্থিতি, নিজেরা কোন দলে ডেইলি কত মানুষ মারা যাচ্ছে, সাধারণ মানুষ কত ধরনের চাঁদাবাজি, লুটপাট, গুম খুন ডাকাতি শিকার হচ্ছে, সকল কিছুই নিউজ আসতে দেওয়া হচ্ছে না। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সরকার বাংলাদেশে কোনো নির্বাচন দিতে পারবে না, এবং এই নির্বাচন যদি দেয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ নির্বাচন হবে এবং হাস্যকর একটি নির্বাচন হবে। কারণ যে নির্বাচনে বাংলাদেশের 60% মানুষ ভোট কেন্দ্রে যাবে না, যে নির্বাচনে বাংলাদেশের 60% মানুষ ভোট দিতে যেতে পারবে না, সেই নির্বাচন কি করে গ্রহণযোগ্যতামূলক হয়? আর এইরকম ভঙ্গুর প্রশাসন নিয়ে আর আর্মির কোনো অ্যাক্টিভিটি নাই, এই অবস্থাতে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। যেখানে এমপি প্রার্থীরা নিরাপদ না, তাদেরকে গুলি করে ফেলে দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে। আর এইদিকে স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা কি বলছে? তিনি বলছে যারা এমপি প্রার্থী হবে সকলকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। আরে ভাই, আপনি সকলকে অস্ত্রের লাইসেন্স দিয়ে অস্ত্র তুলে দিয়ে তাদের জানা নিরাপত্তা দিতে পারবেন যদি পরিবেশ তৈরি না করেন? আশেপাশে ঘুরঘুর করে থাকবে, সে যদি আপনি প্রস্তুতি নেওয়ার আগে আপনাকে গুলি করে দেয়, আপনি অস্ত্র তো বাইরে করতে পারবেন না। কথা বুঝেন নাই? এগুলো হচ্ছে হাস্যকর কথাবার্তা। আপনি এই ধরনের কথাবার্তা বলার মেইন কারণ হচ্ছে যে আসিফ মাহমুদের যে 2টা অস্ত্রের লাইসেন্স আছে সেই 2টাকে বৈধতা দেওয়ার জন্য। কথা বুঝেন না? মানুষ এখন প্রশ্ন তুলবে যে আসিফ মাহমুদ এখন উপদেষ্টা নাই, সে তার 2টা অস্ত্র কি এখন জমা দিয়েছে? সরকারের কাছে জমা দেয়নি। যখন এই সকল প্রশ্ন উঠবে তখন যাতে আপনি বলতে পারেন আমি তো বলেই দিয়েছি যে সকল এমপি প্রার্থী আছে তাদের জানা নিরাপত্তার জন্য অস্ত্র লাইসেন্স দেওয়া হবে। সে কারণে আসিফ মাহমুদের আগে থেকে অস্ত্র লাইসেন্স আছে, সে কারণে তার অস্ত্রগুলো জমা দেওয়া লাগেনি। বাংলাদেশের মানুষ এখন চোদু না, আমরা সকল কিছুই বুঝতে পারি। একজনের অস্ত্রের লাইসেন্স বৈধ করার জন্য, একজনের 2টা অস্ত্র বৈধ করার জন্য বাংলাদেশের সকল এমপি প্রার্থীরা আপনি অস্ত্রের লাইসেন্স দিবেন। এমপি প্রার্থীরা অস্ত্রের লাইসেন্স দিয়ে কি করবে? কিছুই করতে পারবে না। কথা বুঝেন নাই? সে এক হাত দিয়ে অস্ত্র ধরে রাখবে নাকি নির্বাচনী প্রচারণা করবে? বাংলাদেশের মানুষকে আপনি বোকা বানাচ্ছেন এই ধরনের বক্তব্য দিয়ে। উনি নাকি জেনারেল ছিলেন, এই ধরনের বুদ্ধি নিয়ে বুঝুনি জেনারেল ছিল। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আমার ইতিহাস পড়ার যত স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছি আর জীবনও আমি এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখিনি বাংলাদেশের ইতিহাসে। এগুলো সকল হাস্যকর ব্যাপার স্যাপার। তাই সেনাবাহিনী যদি সত্যিকারে সকলে ব্যারাকে ফিরে যায় বা অল্প কিছু সংখ্যক থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ সময় আসছে। অলরেডি ভয়াবহ সময় শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এখনো রাজপথে নামা নাই। আওয়ামী লীগের ভয়ে জামাত ইসলামী, বিএনপি, এই ডক্টর ইউনূস ততস্থ হয়ে আছে। এদিকে আবার সেনাবাহিনী আগের মতো অ্যাক্টিভ নেই। আর সেনাবাহিনী থাকা অবস্থা আওয়ামী লীগ সারা বাংলাদেশ লাড়াচাড়া করে ফেলেছিল কয়েকটা ঝটিকা মিছিল দিয়ে। এখন যদি আওয়ামী লীগ পুরো শক্তি নিয়ে নামে, এই সরকারের ক্ষমতা আছে যে আওয়ামী লীগকে ধরে রাখার। আর এই সরকার গালবাজি করে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না। আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। এই টোকাই হাসনাত, তারপরে টোকাই সার্ভিস আলম, পেটলা নাহিদ, জামাত ইসলামের লোকরা এই ধরনের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বকে। তারা কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে বকে নাকি উত্তীর্ণ ছাড়া গাঁজা খেয়ে বকে সেটা আমার বোধগম্য না। তাই এই ধরনের উল্টাপাল্টা বকাবকি বাদ দিয়ে সবাই মিলে বসুন, বসে আওয়ামী লীগ সহ কিভাবে নির্বাচন করবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করবে সেদিকে মনোযোগ দেন। সেদিকে মনোযোগ না দিয়ে
এভাবে গাল গপ্প মেরে 30-40% মানুষ নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। 60% মানুষকে বাইরে রেখে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন দিয়েও দেশকে সুন্দরভাবে শাসন করতে পারবেন না। বুঝুন নাই? হয়তোবা এখন নতুন নতুন বাল গজাইছে, একটু গরম গরম আছেন, একটু উল্টো উল্টে দেখতেছেন, সে কারণে বিভিন্ন বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করতেছেন। আর্মি তো সম্পূর্ণরূপে একেবারে উঠে যাক, পিঠের চামড়া কারো থাকবে না। কথা বুঝুন নাই? মায়ের একটাও মাটিতে পড়বে না। এটা 5 আগস্টের আগের সময় না যে ইমোশনাল দেখিয়ে ব্রেনওয়াশ করে রাজপথে জনগণকে নামিয়ে ফেলবেন, আওয়ামী লীগকে একেবারে খুনতাসা করে ফেলবেন, দমিয়ে ফেলবেন, আর্মিও আপনাদের পক্ষে চলে যাবে। সে পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। এখন উল্টো হয়ে গিয়েছে। আওয়ামী লীগ রাজপথে নামলে, আওয়ামী লীগকে যদি কাউকে কর্মীকে গুলি করা হয় এবং কাউকে মেরে ফেলার চেষ্টা করা হয়, আওয়ামী লীগ পূর্ণ শক্তি দিয়ে নামলে আওয়ামী লীগের পাশে জনগণও থাকবে, আর্মিও থাকবে, পুলিশ সকলেই থাকবে। তোমরা তখন নিজের কবর নিজে করে মাটির ভিতর ঢুকে যেতে হবে। পালানোরও পথ পাবো না। আওয়ামী লীগের তো পালানোর পথ ছিল ভারত, তোমাদের পালানোর পথ ভারত নাই। ভারতও ঢুকতে পারবে না। বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে তুমি পালাতে হবে, নাহলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। পাকিস্তানও যাওয়ার পথ নাই, কারণ ভারতের আকাশপথ ব্যবহার করতে পারে। ভারত তোমাদের মতো রাজাকার শাবকদেরকে আকাশপথ খোলা রাখবে না, ওইখানেই পাখির মতো শুট করে ফেলে দিবে। এটাই তোমাদের আগামীর ভবিষ্যৎ। তাই বহুত পাকনামি করছো, বহুত গালবাজি করছো, বহুত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছো। এখনো সময় আছে লাইনে আসার, বয়স কম, হয়তোবা শেখ হাসিনা মাফ করে দিতে পারে। ওনার মন অনেক বিশাল, এটাই বাস্তবতা। তাই আর্মি সত্যি যদি বেড়াকে ফিরে যায়, এই আওয়ামী লীগকে ঠেকাবে কে? এটাও আমার প্রশ্ন। তাহলে কি সব আশা শেষ করে মৃত্যুর মুখেই ঢলে পড়লেন শরীফ ওসমান হাদি? ওসমান হাদিকে নিয়ে এমন এক সত্য লুকানো হচ্ছে যা সামনে আসলে দেশে শুরু হবে নৈরাজ্যকর পরিস্থিতি। সেই পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। ফলে প্রকাশিত হচ্ছে তথ্য গোপনের ভয়ঙ্কর এক কৌশল। এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলেও ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে রহস্য যেন থামছেই না। তিনি বেঁচে আছেন নাকি ইতোমধ্যেই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সিঙ্গাপুরের চিকিৎসকরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছে সেদেশেও ওসমান হাদির গুরুতর অবস্থার চিকিৎসা করা সম্ভব না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেডিকেল বোর্ড গঠন করেও তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। সিঙ্গাপুরে ওসমান হাদিকে পাঠানো কি তাহলে কোনো কিছু ধামাচাপা দেওয়ার কারণে? ওসমান হাদির অবস্থা যে কোনো সাধারণ পেশেন্ট থেকে আলাদা। তার মাথা বরাবর বুঝে শুনে গুলি করা হয়েছে। মাথায় গুলি লাগা মানেই এটি শরীরের অন্য যে কোনো অংশে গুলিবিদ্ধ হওয়ার চেয়ে বহুগুণ বেশি ভয়াবহ ও জটিল একটি আঘাত। কারণ মানুষের মাথার ভেতরেই রয়েছে মস্তিষ্ক, যেটি পুরো শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্র। শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, কথা বলা, দেখা, শোনা, চিন্তা করা, স্মৃতি, অনুভূতি সবকিছুর উৎস এই মস্তিষ্ক। গুলি লাগলে সাধারণত গুলি শুধু একটি নির্দিষ্ট স্থানে আঘাত করে থেমে যায় না, বরং এর গতিশক্তি আশপাশের টিস্যু, রক্তনালী ও স্নায়ুকে ছিন্নভিন্ন করে দেয়। তাই এই ধরনের আঘাতকে চিকিৎসাবিজ্ঞানে সবচেয়ে মারাত্মক ট্রমার মধ্যে ধরা হয় এবং রোগীর অবস্থা দ্রুতই আশঙ্কাজনক হয়ে ওঠে। ওসমান হাদির বেলাতেও তাই হয়েছে। মাথায় গুলি লাগার প্রধান ভয়াবহতা শুরু হয় গুলির উচ্চ গতিশক্তি থেকে। একটি বুলেট যখন মাথার খুলি ভেদ করে ভেতরে প্রবেশ করে, তখন শুধু যে একটি ছিদ্র তৈরি হয় তা নয়, বরং শক ওয়েভ বা ধাক্কা তরঙ্গ তৈরি হয় যা আশপাশের মস্তিষ্ক কোষকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় দেখা যায় গুলি ঢোকার জায়গার তুলনায় ভেতরের ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি, কারণ মস্তিষ্ক একটি নরম টিস্যু আর খুলি একটি শক্ত কাঠামো। এই শক্ত খোলের ভেতরে ধাক্কা খেয়ে মস্তিষ্ক নিজের জায়গায় ফুলে ওঠে বা রক্তক্ষরণ শুরু করে। এই ফোলা বা রক্ত জমে যাওয়ার জায়গা না থাকায় মস্তিষ্ক নিজেই নিজের উপর চাপ সৃষ্টি করে, যাকে বলা হয় ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাওয়া। এই চাপই অনেক সময় রোগীর মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। মাথায় গুলি লাগলে বেঁচে ফেরার সম্ভাবনা কম হওয়ার আরেকটি বড় কারণ হলো গুরুত্বপূর্ণ ব্রেইন সেন্টারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি। মানুষের মস্তিষ্কের কিছু অংশ রয়েছে যেগুলো ক্ষতিগ্রস্ত হলে জীবন রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, যেমন ব্রেইন স্টেম, যেটি শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। গুলি যদি এই অংশে লাগে বা এর আশপাশে প্রচণ্ড চাপ সৃষ্টি করে, তাহলে রোগী মুহূর্তের মধ্যেই কোমায় চলে যেতে পারে বা মৃত্যুবরণ করতে পারে। ওসমান হাদির গুলিটা কানের নিচ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে। এক্ষেত্রে রোগী অনেক সময় ঘটনাস্থলেই মারা যান, হাসপাতালে পৌঁছানোর আগেই। যারা হাসপাতালে পৌঁছান তাদের মধ্যেও একটি বড় অংশের অবস্থা এতটাই সংকটাপন্ন থাকে যে চিকিৎসকদের হাতে সময় খুবই কম থাকে। ওসমান হাদির এখন একই দশা। মাথায় গুলি লাগার পর রোগী বেঁচে গেলেও তাৎক্ষণিকভাবে বড় সমস্যা তৈরি করে রক্তক্ষরণ। মস্তিষ্কের রক্তক্ষরণ হলে সেটি দ্রুত জমে গিয়ে আশপাশের টিস্যুকে চেপে ধরে। ওসমান হাদির মাথা থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই চাপের কারণে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়। অক্সিজেন না পেলে মস্তিষ্ক কোষ কয়েক মিনিটের মধ্যেই মারা যেতে শুরু করে। একবার মস্তিষ্ক কোষ মারা গেলে তা আর ফিরে আসে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক। তাই মাথায় গুলিবিদ্ধ রোগীর চিকিৎসায় প্রথম কয়েক ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই সময়ের মধ্যে যদি রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে বাঁচার সম্ভাবনা দ্রুত কমে যায়। মাথায় গুলি লাগলে রোগী কেন দ্রুত কোমায় চলে যায় সেটির ব্যাখ্যাও এখানেই। মস্তিষ্কে আঘাতের ফলে স্নায়ুর স্বাভাবিক বৈদ্যুতিক কার্যক্রম ব্যাহত হয়। অনেক সময় মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য অচেতন অবস্থায় চলে যায়, যেন শক্তির ব্যবহার কম হয়। কিন্তু দীর্ঘ সময় কোমায় থাকলে মস্তিষ্কে আরও জটিলতা দেখা দেয়। সংক্রমণ, নিউমোনিয়া, জমাট বাঁধা, কিডনি সমস্যা এসব একে একে যোগ হতে থাকে, যা রোগীর অবস্থাকে আরও খারাপ করে দেয়। মাথায় লাগা রোগী যদি বেঁচে যান, তাহলেও দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা অত্যন্ত বেশি। কোন অংশে গুলি লেগেছে, ক্ষতির পরিমাণ কতটা, কত সময় পর চিকিৎসা শুরু হয়েছে, এসবের উপর নির্ভর করে ক্ষতির ধরন। কেউ কথা বলার ক্ষমতা হারাতে পারেন, কেউ এক পাশ অবশ হয়ে যেতে পারেন, কেউ চোখে দেখতে বা কানে শুনতে সমস্যা অনুভব করতে পারেন। অনেক রোগীর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, আচরণে পরিবর্তন আসে, রাগ বেড়ে যায় বা ব্যক্তিত্ব পুরোপুরি বদলে যায়। পরিবার তখন বলেন মানুষটা বেঁচে আছে কিন্তু আগের মানুষ আর নেই। মাথায় গুলির আঘাতের পরে মানসিক সমস্যাও খুব সাধারণ একটি বিষয়। বিষণ্ণতা, উদ্বেগ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস এসব রোগীর জীবনের অংশ হয়ে যেতে পারে। অনেক সময় রোগী নিজেই বুঝতে পারেন না তার কী সমস্যা হচ্ছে, ফলে পরিবার ও সমাজের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। দীর্ঘমেয়াদে এই রোগীদের পুনর্বাসন একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শুধু শারীরিক চিকিৎসা নয়, মানসিক থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি সব মিলিয়ে একটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। আইসিইউতে মাথায় গুলিবিদ্ধ রোগীকে কতদিন থাকতে হতে পারে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কারো ক্ষেত্রে কয়েকদিন, কারো ক্ষেত্রে কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় লাগতে পারে।
কারণ আইসিইউতে মূল লক্ষ্য থাকে রোগীর প্রাণ বাঁচানো এবং মস্তিষ্কের চাপ নিয়ন্ত্রণ রাখা, ভেন্টিলেশনে রাখা, ওষুধ দিয়ে মস্তিষ্কের ফোলা কমানো, রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা স্থিতিশীল রাখা, এসব একসঙ্গে চলতে থাকে। অনেক সময় একাধিক অপারেশন করতে হয়, কখনো খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখতে হয় যাতে মস্তিষ্ক ফুলে ওঠার জায়গা পায়। এসব সিদ্ধান্ত রোগীর অবস্থা অনুযায়ী মুহূর্তে মুহূর্তে নিতে হয়। মাথায় গুলি লাগার অপারেশন নিজেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ সার্জনের সামনে একদিকে থাকে রক্তক্ষরণ বন্ধ করার তারা, অন্যদিকে থাকে গুরুত্বপূর্ণ স্নায়ু ও ব্রেইন সেন্টার বাঁচানোর চেষ্টা। সামান্য ভুলেও স্থায়ী পঙ্গুত্ব বা মৃত্যু হতে পারে। তাই এই ধরনের অপারেশনে অভিজ্ঞ নিউরোসার্জন, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ আইসিইউ টিম একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। উন্নত দেশে এই কারণে মাথায় গুলিবিদ্ধ রোগীর বেঁচে থাকার হার তুলনামূলকভাবে কিছুটা বেশি, যদিও ঝুঁকি সেখানেও কম নয়। বিশ্বের কোন দেশ বা হাসপাতাল মাথায় গুলির চিকিৎসায় সবচেয়ে ভালো, এই প্রশ্নের উত্তর এককভাবে দেওয়া কঠিন। সাধারণত যেসব দেশে ট্রমা কেয়ার সিস্টেম উন্নত, জরুরি চিকিৎসা দ্রুত পাওয়া যায় এবং নিউরোসার্জারিতে উচ্চমানের প্রযুক্তি রয়েছে, সেসব জায়গায় ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়। সেখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত প্রতিটি ধাপ সময়ের সঙ্গে দৌড়ানোর মতো সাজানো থাকে। তবে ওসমান হাদিকে যে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে সেটা এর জন্য আদর্শ জায়গা নয় বলে বলা হচ্ছে। মাথায় গুলি লাগার পর প্রথম 1 ঘন্টার মধ্যে সঠিক চিকিৎসা শুরু হলে বেঁচে থাকার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। এটাই বাস্তবতা। এই ধরনের ঘটনায় সবচেয়ে বেদনাদায়ক দিক হলো অনিশ্চয়তা। রোগী হয়তো আজ বেঁচে আছেন, কিন্তু আগামীকাল কি হবে এটা কেউ নিশ্চিত করে বলতে পারেন না। পরিবার প্রতিদিন অপেক্ষা করে থাকে সামান্য ভালো খবরের জন্য। চিকিৎসকরাও অনেক সময় শুধু এটুকুই বলতে পারেন, পরবর্তী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। মাথায় গুলি লাগার আঘাত এমনই। এটি শুধু একটি শারীরিক ক্ষত নয়, এটি একটি দীর্ঘ যুদ্ধ, যেখানে ফলাফল অনিশ্চিত, পথ কষ্টকর এবং মূল্য অনেক বেশি। মাথায় গুলি লাগা মানে শুধু একজন মানুষ আহত হওয়া নয়, বরং একটি পরিবার, একটি সমাজ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। বেঁচে গেলেও সেই মানুষ নিয়ে লড়াই চলতে থাকে বছরের পর বছর। ওসমান হাদি কি কখনো ফিরতে পারবেন, এই প্রশ্নটা উঁকি দিচ্ছে। হাদি মারা গেলে তার দায়িত্বগুলো পালন করবে কে? যেই করুক, হাদির মতো অসীম সাহস নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হয়তো সম্ভব হবে না। তাই এই ধরনের সহিংসতা প্রতিরোধ, রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত ও উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলাই একমাত্র পথ, যাতে ভবিষ্যতে আর কোনো তরুণকে এমন জীবন মরণ সন্ধিক্ষণে পড়ে থাকতে না হয়। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।